জমির মালিকের অনেকেই জমির থেকে এত আয় কম, বর্গা টর্গা বসিয়ে হাতে যত পায়, অনেক জমির মালিক তো খুশি হয়েছে 1 লক্ষে টাকা পাচ্ছি। আর প্লাস ছেলের যদি, আমি এটাই আপার কাস্ট শিক্ষিত লোকের কথা বলছি, তাদের জমিটা তো, কারণ আপনার যদি চাষের জমি থাকে আপনি তো বর্গাদার উচ্ছেদের করে জমি বিক্রি করতে পারেন না। এটা তো প্রচুর লোকের কাছে একটা সুযোগ দিয়েছে যে আমার জমিটা আটকে পড়ে আছে, বর্গাদার যা দেয় বিঘে প্রতি যা আসে, বছরে কিচ্ছু আসে যায় না, আমি এখন 1 লক্ষে একটা টাকা পেলাম, এরপর বাকিরা ভাবু। জমির মালিকের কাছে কিন্তু এটা সুযোগ, আদারওয়াইজ তো চাষের জমি তো আপনি বিক্রি করতে পারেন না, আপনাকে আরেকজনকে বিক্রি করতে হবে যে চাষই করবে, যে ওই বর্গাদারদের রাখবে। কারণ আপনি চাষের জমি বিক্রি করলে সঙ্গে সঙ্গে বর্গাদারদের রাইট চলে যায় না জমি থেকে ইয়ে করার জন্য। সুতরাং শুধু জমি মালিকদের কথা ভাবলে চলবে না। হ্যাঁ, এখন আমার বক্তব্য যে এই যে ডিটেইল আলোচনাগুলো, এগুলো আমরা কোথাও দেখতে পাচ্ছি না, এবং আনফরচুনেটলি এটা মমতার আন্দোলন থেকেও আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় মমতার আন্দোলন, আমার নিজের ধারণা মমতার আন্দোলন খুব বেশি করে হচ্ছে এইটাকে লেজিটিমেসি দেওয়ার, যে কিছু লোক জমি দিয়ে যেতে চায় না। কারণ সিপিএম, মমতার তো কোনোদিন এই সুখ্যাতি কিংবা কুখ্যাতি নেই যে মমতা গত 2 বছর করে সিপিএম এর স্ট্যান্ড কিন্তু লোকে ইচ্ছে করে জমি দিয়ে দিচ্ছে, সবাই বিশাল স্বপ্ন দেখছে ওখানকার লোকজন, দারুণ ইন্ডাস্ট্রি হবে, আমরা জমি নিয়ে পারছি না, জমি নিয়ে নাও, সবাই দিয়ে দিতে চায়, কেউ চায় না বাইরে বহিরাগত থিওরিটা যেটা ছিল, বাইরের থেকে লোকজন গিয়ে গন্ডগোল পাকিয়ে আসছে। তার ফলে মমতার মুভমেন্ট করতে গেলে যদি যখন মানে উল্টো দিকটাতে আপনাকে স্বীকৃতি দিচ্ছে না যে কোনো এই জিনিসটা আছে, তখন তাকে রিজিডলি মেইন দেখাতে হবে যে লোকজন জমি দিতে চায় না। মমতার এই কম্পালশনটা আছে। আর তাছাড়া মমতার আন্দোলন কখনোই মানে চিরকাল মমতা তো একটা জিনিস করে আরেকটা করে, বরং বলবো যে সিঙ্গুর 2 বছর ধরে রেখেছে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদের সবাই, মানে আমি 3 জনকেই প্রশ্নটা রাখছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হয় যে কি আপনি যদি বুদ্ধদেব ভট্টাচার্য হতেন, ঠিক আছে, তাহলে শুনুন, টাটাদের 600 একর জমি দরকার, এবং আপনারা বোধহয় জানেন যে বিড়লাদের 1000 একর জমি দেওয়া হয়েছিল 1950-এ। সেই 400 একর তারা এখন বাড়ির জন্য বিক্রি করছে হিন্দ মোটরে, কোন্নগরে। তো আজকে ব্যাপারটা হচ্ছে যারা জমি দিচ্ছেন না এবং টাটার মূল কারখানা তৈরিতে ব্যাহত হচ্ছে না, কারখানা প্রায় তৈরি হয়ে গেছে, কোশ্চেন হচ্ছে যে অনুযায়ী শিল্প কিংবা ওই যে ইন্ডাস্ট্রি অ্যান্সিলারিজ এর জন্য, অ্যান্সিলারিজ এর আজ পর্যন্ত একটা ফ্যাক্টরিরও একটা ইয়েও লাগেনি, কি জানি বলে শেডও লাগেনি অ্যান্সিলারি ফ্যাক্টরিতে। মানবদা, আমি আসলে ছেলের কারণে ব্যস্ত ছিলাম, একটু ইন্টারাপ্ট করতে এই জায়গাটায়। আমি আসলে 8% অ্যান্সিলারি কমপ্লিট হয়ে গেছে বলছি। না, অ্যান্সিলারি এখানে কমপ্লিট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আসলে একটু ব্যস্ত ছিলাম বলে ইন্টারাপ্ট করতে পারিনি। আমাকে একটু এই ব্যাপারটা নিয়ে একটু বলতে দিন, আমি একটা ইন্ট্রোডাকশন দিই। প্লিজ স্যার, আপনি তো কিছু বলেন। অ্যান্সিলারিজ হয়ে গেছে না, মোটামুটি হয়েছে। না, একটা ব্যাপার আছে, প্রথমত যেটা আমাদেরকে, আমরা একটু ফান্ডামেন্টাল থেকে ব্যাপারটাকে একটু ধরা উচিত। দেখুন, কোনো দ্বন্দ্ব ছাড়া কোনো সমাজ বিকশিত হয় না। ইউনিট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, দুটো ইন্টারেস্টের গ্রুপে কনফ্লিক্ট। সুতরাং গণতন্ত্রে একটা যদি দ্বন্দ্ব সঠিকভাবে বিকশিত হতে পারে তাহলে সেটা সমাজের জন্য ভালোই হয়। সুতরাং মমতা ব্যানার্জি বা বিরোধী পক্ষরা জমি অধিগ্রহণের বিরুদ্ধে যে বাধাটা দিচ্ছিলেন, সেটা যদি সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বাধা দেওয়া হতো তাহলে আসলে সেটা পশ্চিমবঙ্গের পক্ষে মঙ্গলজনকই হতো। কিন্তু সেরকম কিছু হয়নি। এখানে একটা ব্যাপারটা ভালো করে বোঝা দরকার যে দ্বন্দ্বটা কোথায়। এখানে যারা জমি আছে, আপনি যদি উন্নতি বন্দুকের নলে এরকম নন্দীগ্রামের অনেকগুলো ডকুমেন্টারি হয়েছে, তো ডকুমেন্টারিগুলোর বক্তব্য নিয়ে আমি খুব একটা বলতে চাই না, এগুলো একটা সে তাদের মধ্যে প্রপাগান্ডা তারা করেছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সেখানে কৃষকদের অনেক ইন্টারভিউ নেওয়া হয়েছে, যে ইন্টারভিউগুলো আমাদের শোনা উচিত, তাহলে ধারণাটা ক্লিয়ার হবে যে চাষিরা কি চাইছে। ওখানে আপনি দেখতে পাবেন যে আমি মূলত 5টা জিনিসকে আমি করেছিলাম। যে একটা হচ্ছে যে প্রথমত ওদের একটা ভয় আছে যে আমাদের তো শিক্ষা দীক্ষা কিছু নাই, তাহলে এই যে জমিটা দিয়ে দিলাম, এবার জমিটা ঠিক আছে, জমির জন্য আমি যদি কম্পেনসেটও পাই, তারপর বাকি জীবনটা কি করব, কারণ আমি তো কারখানার জন্য স্কিল লেবার নাই, উইচ ইজ দ্য ভ্যালিড থিং। সেকেন্ডলি, তারা যেটা বলছে, এদের মধ্যে অনেকেরই হয়তো জমিতে কিছু লোক টোক খাটায়, আর যাই হোক না কেন এটা স্বাধীন পেশা। একজন যেমন বলছে যে আমি অন্যের হুকুমত কেন খাটবো, আমি একজন স্বাধীন চাষি, এটাও আপনাকে মানতে হবে। আরো একজন বললো যে দেখুন না, এটা তো জমি তো আমাদের আমার 4 পুরুষের ভিটে, আমি কেন ছাড়বো, সবারই জমির প্রতি টান থাকে, তার তো কম্পেনসেট করা যায় না।
এটা তো একটা বাস্তব দিক চাষিদের দিকটা, পাশাপাশি এটাও ভাবতে হবে যে যারা চাষিরা এইসব কথা বলছে, এটা বলছে এই জন্যই যে তাদের মধ্যে একটা ভয় ঢুকেছে, কিন্তু বাস্তব হলো এটা। আগে যদি আপনি গুরগাঁও বা নয়দাতে যেটা হচ্ছে আপনি যদি দেখুন যে গুরগাঁও যেভাবে তৈরি হয়েছে, গুরগাঁও কিন্তু আজ থেকে 40 বছর আগে গ্রাম ছিল পুরোপুরি। হ্যালো, সেখানে মিস্টার সিং ডিএলএফ এর যিনি চেয়ারম্যান, উনি বেসিক্যালি জমি কিন্তু হরিয়ানা সরকারের সাথে থেকে নেননি, পুরোপুরি ডিএলএফ জমি চাষিদের কাছ থেকে কিনে নিয়েছিল, এবং এই কিনে নেওয়ার পদ্ধতিতে উনার প্রায় 12 বছর লেগেছে কিনতে। একটাই কারণ যে উনাকে প্রতিটা সময়ে পঞ্চায়েতের প্রধান লোকজনের সাথে ডিএলএফ এ উনি নিজে মিটিং এ বসতেন, ওদের সাথে বসে লস্যি খেতেন, ওরা কি চায় সেটা শুনতেন। মোটামুটি ভাবে যখনই সরকারকে না ঢুকিয়ে উনি নিজে হাতে জমিগুলো গ্রহণ করেছিলেন। এবং আমি এটাই বলবো, সমস্যাটা হচ্ছে আজকে যে চাষিরা বলছে আমি জমি দেব না, যখনই কিন্তু সেখানে সরকারের জায়গায় কোনো ডেভেলপার যেত, সেই চাষিদের সাথে সরাসরি কথা বলতো, সে কিন্তু একটা দাম ঠিক বার করে নিত যে কোন দামে এবং কোথা থেকে দিত। এবং এটাই গুরগাঁওয়ে হয়েছে, এটাই নয়দাতে হয়েছে। আমি গুরগাঁওয়ে এসিজিটা ভালোই দেখেছি, যারা তৈরি করছে তাদের সাথে কথা বলেছিলাম। সরকার জমি অধিগ্রহণ করলে অনেক সমস্যা আছে, আমি সমস্যাটা প্রথম থেকে বলি কি কি সমস্যা হচ্ছে। সরকার জমি যখনই অধিগ্রহণ করবে তখনই কিছু ফোড়েদার সরকারের কাছ থেকে জমি চাইবে এবং সরকারের কিছু দালাল তৈরি হবে, আপনি আটকাতে পারবেন না, এবং তারা তখন যা ইচ্ছা খুশি জমি অধিগ্রহণ করা শুরু করছে। যে পশ্চিমবঙ্গে এত লোক শিল্প স্থাপন করতে চাইছে, তার একটা বড় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে বেশ কিছু জমি আছে। মানে একটা পারসেপশন আছে যে পশ্চিমবঙ্গ সরকার গেলে একটা জমি দেয়, এটা কিন্তু অন্য রাজ্যে অত সহজে জমি দেয় না, একমাত্র মধ্যপ্রদেশ ছাড়া। আমি এক্সেপশন শুধু জানি, যেহেতু আমি ইউএস এশিয়া বিজনেস ফোরামের সাথে কাজ করতাম, কোন রাজ্য কিরকম জমি দেয় আমার ভালো জানা আছে। আর পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এগুলো জমি দেয়, কর্ণাটক কিন্তু ওভাবে জমি দেয় না। দিল্লি, হরিয়ানাতে আইন হচ্ছে আপনাকে নিজের চাষিদের কাছ থেকে কিনে নিতে হবে। আমি কেন এটাকে গুরুত্বপূর্ণ বলছি, কারণ আপনি যেটা বললেন যে বিড়লা এসে 400 একর জমি বাড়ি করে ছেড়ে দিল, সবাই বোঝে যে কারখানার থেকে জমির দাম বেশি, এমন কোন শিল্পপতি বোকা নয় যে বোঝে না যে তার জমিটার দাম নেই। সেই জন্য যখনই সরকার জমি অধিগ্রহণ করা শুরু করবে, শিল্পের নামে একটা ফোড়েদার শ্রেণী তৈরি হবে এবং সরকারের মধ্যে একটা দালাল শ্রেণী তৈরি হবে, যারা মোটামুটি ভাবে এই খেলাটা খেলার চেষ্টা করবে যে যত পারি জমি নিয়ে আমি শিল্পপতিদের দিলাম, তার থেকে রাজনৈতিক দালালরা কিছু পেল, শিল্পপতিরাও নাম কাওয়াস্তে শিল্পপতি বা ফোড়েদার ব্যবসায়ী তারা কিছু পেল। এবং পাশাপাশি এটাও ভাবতে হবে যারা জেনুইন টাটার মতো যারা শিল্প স্থাপন করতে চাইছে তাদের জমি দরকার। সুতরাং আমার মনে হয় যেটা সলিউশনটা যেটা পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পারেনি, এখন তারা ঠেকে বুঝছে যে এই যারা শিল্প স্থাপন করতে চাইছেন এবং কৃষকদের মধ্যে আর একটা শ্রেণী সাধারণত দিল্লি বা গোয়া বা অন্যান্য রাজ্যে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ডেভেলপার। যেমন ডিএলএফ বা ওম্যাক্স, এরা হচ্ছে ডেভেলপার। এরাই চাষিদের কাছ থেকে ডিরেক্ট যান, এরা চাষিদের কাছ থেকে একটা দাম ঠিক করেন। এরকম নয় যে তাকে কোনো একটা জায়গায় জমি ঠিক করতে হয়, তারাই সার্ভে করে দেখে নেয় যে কোন এরিয়ায় চাষিরা জমি দিতে ইচ্ছুক, তারা সেই অনুযায়ী ডেভেলপ করে। সুতরাং সেক্ষেত্রে শিল্পপতিদের ডিক্টেট করার কিছু থাকে না। আমি ডেভেলপার, আমি গিয়ে একটা জায়গায় ডেভেলপ করবো বলে ভাবলাম এবং আমি দেখলাম এখানে চাষিরা জমি দিতে চাইছে, তাদের ন্যায্য দাম আমি দিতে পারছি, সেই অনুযায়ী আমি ডেভেলপ করবো। অর্থাৎ এর মধ্যে কোনো ফোর্সফুল ওই নিয়ে নেওয়ার ব্যাপারটা নেই। এখন আমি আবার বলছি, যদি কোনো জমি অধিগ্রহণের মধ্যে আমার অভিজ্ঞতা অনুযায়ী, আমি এটা কোনো থিওরি বলছি না, আমি অনেক শিল্পপতির সাথে মিশেছি, আমার সাথে ভালো লিঙ্ক আছে, আমি খুব ভালো করেই জানি যে কোনোদিন যদি কোনোভাবে সরকার কোনো জমি অধিগ্রহণে জড়িয়ে পড়ে, আমি একটা জিনিস বলতে পারি, কোনো জেনুইন শিল্পপতি সেই জমি নিতে চাইবে না, কারণ সে জানে যে সেখানে আজকে মমতা ব্যানার্জি যা করছে সেই ধরনের বিরোধিতা হবে, কারণ সবাই বিরোধী পক্ষ থাকা মানে সেখানে একটা পলিটিক্যাল মাইলেজ নিতে চাইবে। এই জন্য যারা এসিজি চাইছেন, যারা এসিজির মালিক, তারাও চাইছেন না কিন্তু যে সরকার তাদের হাতে জমি দিক, কারণ তারা জানেন যে সরকার জমি অধিগ্রহণ করা শুরু করলেই সেখানে বিরোধিতা আসবে, জিনিসটা পলিটিক্যাল কালার হবে। আর যেই মুহূর্তে একটা প্রাইভেট ডেভেলপার যাবে, এই পলিটিক্যাল কালার বা রংটা কিন্তু থাকবে না। এবং এটা পশ্চিমবঙ্গ সরকার বহু থেকে বুঝলো। আজকে নন্দীগ্রাম এবং কেন বুঝলো এটা বুঝতে হবে যে আজকে পশ্চিমবঙ্গের বিকাশ বন্ধ হয়ে গেছে, কেন কোনো দ্বন্দ্ব নেই। আজকে ওয়েস্ট বেঙ্গলের সিপিএম এর বিরুদ্ধে কোনো বিরোধী শক্তি আমরা দাঁড় করাতে পারলাম না। ফলে তারা বুঝলো যে আমাদের যা ভাবছি, আমরা যেভাবে ভাবছি যে শিল্পায়ন হবে সেইভাবেই হবে, কিন্তু সেইভাবে হয় না। যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে শিল্পায়নের জন্য একটা দ্বন্দ্বকে বিকশিত করতে দিতে হয়। সেই দ্বন্দ্বটাকে যদি সিপিএম ঠিকঠাক ভাবে প্রথম থেকে চাষিদের সাথে, যে চাষিদের জমি দিতে চাইছে না, কেন দিতে চাইছে না, সেই দ্বন্দ্বগুলো নিয়ে তারা যদি আলোচনা করতো, আজকে যদি বিশ্লেষণ করতো, তাহলে আজ এই কেলেঙ্কারির মধ্যে পড়তে হতো না, যেখানে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটাই মমতা ব্যানার্জির হাতে লোপাট হয়ে গেল। এখনো কিন্তু
ইকো হচ্ছে বলে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এখনো কিন্তু ইয়েতে যাওয়া, মানে চাষিদের সাথে ডিরেক্ট কথা বলার গভর্নমেন্ট অফিসিয়ালরা গিয়ে কথা বলতেই পারে, যে 2000 জন নাওনি, এসে 50 জন গভর্নমেন্ট অফিসার